প্রায় মধ্যরাতের দিকে শিখাকে পুরানো একটি খাট ও বিছানা দেখিয়ে সুফিয়া বিবি বলল, এই মাইয়া, তুমি এইখানে ঘুমাও। শিখা হতভম্ব হয়ে গেল। বিস্মিত ও ভীতুর চোখে চেয়ে নিচু স্বরে বলল, এইখানে ঘুমামু? তো ওই ঘুমাবা? আসমানে? না মানে রুম ফুল দিয়ে সাজানো নাই তো। বাসর ঘর শব্দটা উচ্চারণ করতে শিখার লজ্জা লাগলো, তাই ওভাবে জানতে চাইল, ফুল দিয়া কি হইমো? ফুল খাইবা? বইসা থাকো। একলা থাকমু? আমার তো ডর লাগতাছে। পুরা ঘর ভর্তি মানুষ, কিসের ডর? কথা কম কইবা, হুনবা বেশি। কঠিন গলায় বলল সুফিয়া। শিখা ঘাবড়ে ওঠে, সরু ঠোঁট দুটি কাঁপতে থাকে তিত্তির করে। ভয়ার্ত স্বরে বলল, উনি আসার আগ পর্যন্ত নইলে যে কেউ একজন থাকুক আমার লগে। শিখার কথার জবাব দিল না সুফিয়া। হনহন পায়ে রুম থেকে বেরিয়ে গেল। শিখার মাথায় ঘোমটা টেনে পুষ্পহীন শয্যায় বসে রইল। সুফিয়াকে নিয়ে তার মাঝে কোনো হেলদোল দেখা গেল না। বেশভূষায় বুঝে নিল হয়তো কোনো নিকটাত্মীয় হবে, তা না হলে নতুন বউয়ের উপর এত খবরদারি কেউ করে? বালিকা নববধূ শিখা হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে রইল। মনটা তার ভীষণ খারাপ, কিছুই বুঝতেছে না। বিয়ের দিন রাতে কেউ নতুন বউয়ের সঙ্গে এমন নির্দয় ভাষায় কথা বলে? চিন্তা করতেই তার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। অবসাদগ্রস্ত শরীরে তন্দ্রা নেমে এলো। বালিশে হেলে পড়ল সে। ঘুম ভেঙে গেল শেষ রাতের দিকে। সন্তর্পণে বিছানা থেকে নামলো। দেখলো রুমে দ্বিতীয় কেউই নেই। পুরো রুমে সে নজর বুলিয়ে নিল। আশ্চর্য হয়ে গেল শিখা। মায়ের কথার সঙ্গে এই রুমের কোনো মিল তো সে খুঁজে পাচ্ছে না। মা কি তাহলে মিথ্যা বলে দিয়ে গেল তাকে? মায়ের উপর কারো অভিমানে বুকটা ভেঙে গেল তার। চাপানো কাঠের দরজাটি ফাঁক করলো শব্দহীনভাবে। মাথা বাড়িয়ে উঁকি মেরে দেখলো কেউ আছে কিনা। একজন মাঝবয়সী নারীকে দেখতে পেল শিখা। ইশারায় কাছে ডাকলো। নারীটি সাবধানী ভঙ্গিতে শিখার কাছে এলো। কি হয়েছে নতুন বউ? শান্ত সুরে জিজ্ঞাসা করলো সেই নারী। আপনি কে খালা? আমি মতির মা। এইখানে আপনার কি পরিচয়? এই তালুকদার বাড়ির বহুত পুরানা বান্দি, সকলের হুকুম মান্য করাই আমার কাম। শিখা আকুল হয়ে জানতে চাইল, তাহলে তো আপনি সব কইতে পারবেন। খালা, বাসর ঘর সাজানো নাই কেন? আর আমার বিয়া হয়েছে কার সঙ্গে? বাসর ঘর প্রথম দিন হয় না তালুকদার পরিবারে, এইটাই হগ নিয়ম। আর তোমার বিয়া হইতাছে তালুকদারের ছোট পোলার লগে। তাহলে উনি আসেন না কেন? কৌতূহল থেকে জানতে চাইল শিখা। আহা, কি কইলাম একটু আগে, বিয়ার প্রথম দিনই এই বাড়িতে বাসর হয় না, দ্বিতীয় দিন হয়। কাইল দেখবা জামাই রে, টেনশনের কিচ্ছু নাই। যাও ঘুই মাথা হো। মতির মা দপদপ পায়ে চলে যায়। আহত শিখা এক বুক আশা নিয়ে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুম আর এলো না দু চোখ জুড়ে। উঠে গিয়ে লাগেজ থেকে একটা সুতির শাড়ি বের করে নিল। না পরতে পারলেও কোনো মতে পেঁচিয়ে নিল পরনের শাড়িটি। বিয়ের রাতে বাসর হয় না তালুকদার পরিবারে। মতির মায়ের এই বাক্যটি শিখার হৃদয়ে কুঠারাঘাত করতে লাগলো। কি অদ্ভুত কথাবার্তা! তার জীবনেও শোনেনি এমন কথা। তাই বলে বিয়ের রাতে জামাই দেখবেও না? শিখা বৃতৃষ্ণা নিয়ে মনে মনে উচ্চারণ করলো, কি হারামি জামাই! এই বেড়ার লোকে জিন্দেগি কাটামো কেমনে আমি? আম্মা এটা কি করলো আমার লগে? আমারে কই বিয়া দিয়ে দিলেন আম্মা? এরা আমারে রাইতে পুরানা একটা রুমে ঘুমাইতে দিছে। এর চাইতে আমাকে বাড়ি ভালো। আমি চইলা আসমু আম্মা। 15 দিন আগের কথা। এক বিকেলে গলা হাঁকিয়ে শিখাদের ঘরে ঢুকলো ঘটক সেরুমিয়া। কই গো মকবুলের বউ, ঘরে আসনি? হ কাকা, আসতেছি, বহেন। মাথায় কাপড়ের আঁচল লম্বা করে টেনে দিয়ে বেতের মোড়াটা এগিয়ে দিয়ে বলল নুরি, পান দাও এক খিলি, খাইতে খাইতে আলাপ করি। নুরি একটি পিরিচের করে পান বানিয়ে দিল সেরুমিয়ার হাতে। বলল, চাচা অন্যদিকে যাইতেছেন না আমাকে ঘরেই আইলেন? না, তোমাকে ঘরেই আইলাম। তা কেমনে যাইতেছে তোমার দিনকাল? সব কিছুর যেই হারে দাম বাড়তেছে, চলন বহুত মুশকিল। ঠিক কইছেন চাচা,
আর আমার মতন তিন কুল হারা নারীর তো সমস্যার শ্বাস নাই। তুমি জাতের মাইয়া বইলা স্বামীর ভিটায় ইজ্জতের সহিত পইরা আসো। আলো কেমনে আছে জামাই বাড়ি? আমার কথা জিগায়নি তোমার জিয়ে? আলহামদুলিল্লাহ চাচা, আপনার উছিলায় আমার আলমা ভালো আছে। জিগায় আপনার কথা। দাদা কেমন আছে আম্মা? আমার সালাম দিও দেখা হইলে। সেরু মিয়ার মুখের হাসি প্রশস্ত হলো। উৎফুল্ল মনে নুরিকে বলে, তোমার ছোট জিয়ের বিয়া দিবানি? শিখা সেইভাবে এখনো লায়ক হয় নাই চাচা। তারে বিয়া দিলে আমি একলা হইয়া যামু, তাই এখন এসব ভাবতেছি না। শেরু মিয়া মেহেন্দি দিয়া হাত পাকা দাড়িতে হাত বুলিয়ে নেয়, ঘরের দাওয়ায় গিয়ে পানের পিক ফেলে নেয়, আবার এসে মোড়ায় বসে। উৎসুক চোখে নুরিকে পড়ল, শোনো মুকবুলের বউ, তোমার জিয়ের রাজ কপাল, আল্লাহর দান করা সৌন্দর্যের বড়ই দাম, বুঝলা? নইলে কেমনে এত বড় ঘর থেকে তোমার জিয়ের লইগা বিয়ার সম্বন্ধ আছে? আমার হাত দিয়া তোমার বড় জিয়ের বিয়ে দিলাম, এইবার এইটারে দিমু, ভরসা রাখো আমার উপরে। এমনি সুযোগ হাতছাড়া করো নাই, বোকামি হইব তোমার। নুরি বোকা বোকা চেয়ে সেরু মিয়াকে জিজ্ঞাসা করে, কোন গ্রাম চাচা? বড় ঘরের ছেলের জন্য ছোট ঘরের মেয়ের বিয়ের প্রস্তাব কেমনে আসে? কে দিল এই প্রস্তাব? আমাকে পাশেই উজানপুর গ্রামের তালুকদার বাড়ির থেকে সম্বন্ধ আসলো, জয়নুল তালুকদারের ছোট পোলার জন্য। সর্বাঙ্গ কেঁপে উঠল নুরের, বিস্মিত কণ্ঠে বলল, এইটা কি কন চাচা? এত বড় জমিদার ঘরের বউ কেমনে আমার মাইয়া হয়? এত উঁচা নিচায় আত্মীয় কি শোভা পায়? 100 বার পায়। তোমার যেই রূপ খুশি মাইয়া। সেরু মিয়া নুরিকে বিস্তারিত বলে। নুরি কিছুটা নরম হয়, গলে যেতে থাকে। সেরু মিয়া 2-1 দিন পর পর ঘুরে ফিরে আসে মীর বাড়িতে, নুরিকে বোঝাতে সক্ষম হয়। নুরি বাড়ির মুরব্বীদের কাছেও মানুষদের জানায় বিষয়টা, সবাই সহমত জানায়। এবার শিখাকে বোঝানোর পালা। শিখা স্কুল থেকে আসে, ভাত খেয়ে মায়ের কাছে গিয়ে বসে। নুরি পাটির মুড়ি ভাঙতে ভাঙতে মেয়েকে বিয়ের কথা জানায়। শিখা ফেল ফেলিয়ে কেঁদে ফেলে, জেদি স্বরে বলে, আমি আর স্কুলে যাবো না তাইলে আম্মা? তোর ফাইনাল হওয়ার পরই বিয়া নিমু। 10 ক্লাস তো পড়তেছোস, আর পড়া লাগবো না। এই বলে নুরি বুঝিয়ে বলে সব শিখাকে। তাল্লুক মানে হইল জায়গা জমি, আর অনেকগুলো জমি জিরাতের মালিক যে, তারই কয় তালুকদার বা জমিদার। এটা কে কইছে আম্মা? তোর সেরুদায় কইতাছে আমারে। খাওয়ার পড়ার কোনো অভাব নাই, কামও করণ বেশি লাগবো না। হেগো কয়েকজন কাজের বেটি আছে, তুই তো থাকবি স্বামীর আদর সোহাগে, দেহিস। কিশোরী শিখার আবেগে মনে ছাপ পড়ে মায়ের কথাগুলো, চোখের কোণ চিকচিক করে ওঠে, মন কিছুটা সায় দেয়। লাজ রাঙা মুখে উঠে যায় মায়ের সামনে থেকে। বিয়ের আয়োজন হয় সাদামাটা, তা নিয়ে কোনে পক্ষের কারোরই কোনো ক্ষেত নেই, কোনো প্রশ্নই নেই। নিম্নবিত্ত ঘরের মেয়ের বিয়েতে এই যথেষ্ট। ভোর হলে শিখা পা টিপে টিপে বের হয়ে যায়, বাথরুম খুঁজে বের করে, হাত মুখ ধুয়ে আবার নিজের রুমে ফিরে আসে। তার অনেক ক্ষুধা লাগছে। ঘরের এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে দেখল শিখা, এক রাশ বিরক্তি নিয়ে মনে মনে বলল, এইটা তালুকদার পরিবার না বেয়াক্কেল পরিবার। নতুন বউরের ক্ষুধা লাগছে কিনা একবার শিখাইব না? কত বড় ঘর এদের, কতগুলা রুম, তাইলে আমার অমন খুপড়ি ঘরে থাকতে দিলা কেন? শিখার পানির পিপাসা পেয়েছে, রোজ খালি পেটে পানি খাওয়া তার অভ্যাস। রুমে কোনো পানির মগ নেই, বাড়িতে থাকলে এতক্ষণে নলকূপ চেপে খালি পেটে 1 গ্লাস পানি পান করে ফেলতো। এভাবে পানি খাওয়ার অভ্যাস হয়েছে তার অভাবের জন্য। ভোর হলেই ক্ষুধা লাগতো। মা নুরি নিরুপায় হয়ে চাপকল থেকে 1 মগ তাজা পানি নিয়ে শিখাকে বলতো, নে খা আম্মা, খালি পেটে পানি খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, অনেক ব্যারাম কাছে আইতে পারে না। শিখা দরজায় দাঁড়িয়ে সামনে তাকিয়ে থাকে, কাউকে দেখতে পেল না। পিপাসায় তার চোখে পানি এসে গেল, পেটে হাত দিয়ে চেপে রেখেছে সে। কিছু সময় পর রুমে নাস্তা নিয়ে প্রবেশ করলো একটি মেয়ে, শিখার বয়সী হবে। নান ভাবি, নাস্তা লন। কে আপনি? আমি মতির বইন, খালি গো ফারফরমাস খাটি। ট্রে রেখে মেয়েটি চলে যায়। শিখা নাস্তাগুলোর দিকে নিষ্প্রাণ চোখে চাইল। 3টে আটার রুটি ও একটা বাটি বাসি বুটের ডাল,
আর আলু মিলিয়ে একটু মাংস, একটি বড় স্টিলের গ্লাস ভর্তি পানি। শিখা গলা উঁচিয়ে গ্লাসের অর্ধেক পানি খেয়ে নেয়। পরে খুশি মনে সব নাস্তা খেয়ে তৃপ্তির ঠেকুর তোলে। বাড়িতে এই হাড় আলুও তো 6 মাসে একবার জোটে না কপালে। সময় আন্দাজ করে ট্রে নিতে এলো মেয়েটি। নতুন কাউকে দেখলেই তার নাম জানতে বড় ইচ্ছে করে শিখার। ছোটবেলা হতেই মানুষের নামের প্রতি বিপুল আগ্রহ শিখার। সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? আমার নাম জ্যোৎস্না। নামটা কি আপনার পছন্দ হয়েছে ভাবিজান? হ, নরম সুন্দর। কে রাখছে নামটা? হ্যাঁ, আমার দাদা। হ্যাঁ, চোখে আমি নাকি জ্যোৎস্নার মতন, কিন্তু আমার চোখে আপনার জ্যোৎস্নার মতো সুন্দর লাগতাছে। শিখা জ্যোৎস্নার মায়ের নাম জিজ্ঞাসা করতে গিয়ে থেমে গেল। যার নাম মুখে শুনলেই বেশি ভালো লাগবে। বলল, সব সময় থাকেন এই বাড়িতে? না তো, আপনাকে বিয়া উপলক্ষে আইছি, নইলে আমার থাকা লাগে না। আমার মায় থাকে বান্দা। আমাকেও রাজ ভাইয়ার ভাগ্যটা ভালো, কি টুকটুকা বউ পাইছে। রাজকে? হো মা, জানেন না আপনার স্বামীর ডাক নাম? শিখা মুচকি হাসে, কিচ্ছু বলল না। যাই, পরে চাচি বকা দিবে। এমনি সবাই আমারে কৈতর কয়, আমি নাকি কৈতরের মতন হারা দিন বক বক করি। আবার সুযোগ পাইলে আসমুনি। আচ্ছা, যান। জোছনা চলে যায়। তার সঙ্গে কথা বলতে শিখার বেশ ভালো লাগলো। বাড়িতে হলে এতক্ষণে সে অনেক কথা বলতো। এখানে নতুন বউ হওয়াতে তাকে বোবা হয়ে থাকতে হচ্ছে। কেউ যেচে এসে কথাই বলছে না, সেও নড়তে পারছে না। আম্মার নিষেধ, ভদ্রভাবে চুপচাপ থাকতে বলেছে, অতিরিক্ত কথা বলতে মানা করেছে। পান চিবোতে চিবোতে রান্নাঘরের উঠানে এলো জয়নুল তালুকদার। কাঁঠাল গাছের ছাওয়ায় দাঁড়িয়ে সব্বাইকে বলল, নতুন বউয়ের সঙ্গে তোমরা সকলেই পরিচয় হয়েছ? না বাবা, আমি হই নাই, সময় তো পাই নাই, অন্যদের কথা জানি না, বলল তার বড় ছেলের বউ রানী। আপনার যা উলাল, কুয়ারা দেখলে গা জ্বলে। ওই ছেলেটাকে মাইয়ার লগে কি কথা কমু? আমি সুফিয়া, 4 পোলার জননী, তালুকদারের বিবি, মনে রাখেন। দেমাক না দেখিয়া তুমি কথা কইতে পারো না সুফিয়া বিবি? কিসের ছোট লোক? খোদার দুনিয়াতে সবাই মানুষ, সবাই সমান। সে যেহেতু এই ঘরের বউ হইয়া আইছে, তারাও একটা ইজ্জত আছে। তাকে আমরা সসম্মানে নিয়ে আসছি। সে নিজ পায়ে হেঁটে আসে নাই তালুকদার পরিবারে, আর রাজের রমতেও তো বিয়ে হয় নাই। সসম্মানে যেহেতু আনছেন, তাহলে আপনি গিয়ে ইজ্জত করেন। বউরে কোলে নিয়ে বইসা থাকেন। ধইরা আনছেন এক ফকিন্নির মাইয়ারে, এক রূপ দিয়া সব চলে না। স্বামীর মুখে ঝামচে মেরে কথাগুলো বলল সুফিয়া বিবি। এইটা কোনো কথা? আমি নিয়ে আসতেছি বউরে, আর কেন ধরে আনছি তুমি জানো না? সুফিয়া বিবি স্বামীকে থামায়। হ, জানি, কিন্তু খুইলা তো কর নাই। দেখা যাইব কত ধানে কত চাইল। সুযোগ পাইলে পিমড়ারাও নিজের হাতি ভাবতে শুরু করে। এই শুনেন, আপনি যান এখান থেকে, আমি ডাইকা পাঠাইছি। জয়নুল তালুকদার জানতো এমনই কিছু হবে, তবুও সে শিখাকে বউ করে আনে তার ঘরে। প্রলম্বিত শ্বাস ছাড়ে। সে ঘরের ভিতর চলে যায়, খুঁজে বের করে শিখা কোন রুমে আছে। স্টোর রুমের পর্দা ফাঁক করে ডাক দেয় শিখাকে। ঈষৎ হেসে বলে, বউ, খারাপ লাগতেছে বাড়ির জন্য? শিখা নম্র হাসে। হ চাচা যান, আমারে নিয়ে যাইব কখন? জয়নুল হেসে ফেলে। শিখার মাথায় সস্নেহে পরশ বুলিয়ে বলে, নিয়ে যাইব কাল সন্ধ্যায় বা পরশু সকালে। শ্বশুরকে কেউ চাচা বলে এ বোকা মেয়ে? ষোড়শী কন্যা শিখা ফ্যাল চোখে তাকিয়ে থাকে শ্বশুরের দিকে। স্টোর রুমে শিখাকে এরা থাকতে দিয়েছে ভেবেই খারাপ লাগলো তালুকদারের। বেশ কিছুক্ষণ হয়ে গেল সুফিয়া শিখাকে ডেকে পাঠালো না। তখনও তালুকদারের মেজ ছেলের স্ত্রী সুমনা রান্নাঘর থেকে সুফিয়া বিবিকে বলে, আম্মা কি ভুইলা গেলেন? ছোট মিয়ার বউ এক রুমেই বন্দি কাল থেইকা। ফুলবানু গিয়া ওরে ডাইকা আনুক। সুফিয়া বিবি হৈ হৈ করে উঠলেন, ঝাঁঝালো স্বরে বললেন, সব দিল দরদি আয়সা গেছে আমার ঘরে, আমি ভুইলা যাই না কিছু। মনে থাকলে কি হারে আনতে হইব ডাইকা? জমিদারের বেটুনি হতে?
এতজনের লগে কতক্ষণে পরিচয় করাইব? হাঁটতে ফিরতে সেনা হইয়া যাইব। নিজের সরকায় তেল মারো। তোমার হসুরে মিছা কথা কইতাছি, নইলে তারে পার করন যাইতো না আমার সামনে থাইকা। ফুলবানু ও জ্যোৎস্না আড়ালে বিদ্রুপের হাসি হাসে সুফিয়াকে নিয়ে। তাদের কথা হয় চোখের পাথায় ইশারায় ইশারায়। এই বেডির এত জিদ কেন? জন্মের সময় হ্যার মুখে মনে হয় মধু না দিয়ে 1 চামচ লাল মরিচের গুঁড়া কেউ ঢাইলা দিয়েছে। একটা কাশির শব্দ শুনে শিখা অক্ষি পল্লব তুলে চাইল। একজোড়া পুরুষ চোখ তার দিকে পলকহীন ভাবে চেয়ে রইল। দরজায় দাঁড়িয়ে শিখা সংযত হয়ে বসল। হাই লাভলি, নাইস টু মিট ইউ বলে যুবকটি হাত বাড়িয়ে দিল। শিখা অচেনা দৃষ্টি নিক্ষেপ করে চুপ করে রইল। যুবকটি বলল, তুমি তো বালিকা পুরাই মাখন। রাজ পরিবারে সুস্বাগতম তোমাকে। শিখা নির্বোধের মতো চেয়ে রইল যুবকটির পানে। বলল, কে আপনি ভাইয়া? ওহ শিট, কিসের ভাইয়া? জাস্ট উই আর ফ্রেন্ড। সীমন্ত আমি। দুষ্টু হাসি ছড়িয়ে যুবকটি চলে যায়। শিখা নিশ্চিত হলো এটা তার বর নয়। সে রুমের দরজায় দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছে। তার সামনে এগিয়ে এলো আরেকটি মেয়ে। বয়সে তার বড় হবে। গুড নুন, বললাম না তোমাকে? তোমার নাম শিখা না? জি। আপনি কি আপু? আমি আদুরি, তোমার একমাত্র ডেঞ্জারাস ননদি। আমার তুলনায় তুমি পুচকি একটা মেয়ে, তাই ভাবি বলতে পারবো না। তোমাকে সব সময় তুই বলেই ডাকবো আমি। শিখা আলতো হাসলো, বলল, কোনো সমস্যা নেই আপু, চাইলে নাম ধইরাও ডাকতে পারেন। হেসো না, আমি রসিকতা করে বলিনি। আমাদের 2 যৌথ পরিবারে একমাত্র মেয়ে আমি, অনেকগুলা ছেলের ভিড়ে, তাই আদর করে আমার নাম রাখা হয়েছে আদুরি, তালুকদারের মেয়ে বলে কথা, বুঝছো? দম্ভ সুরে বলল আদুরি। শিখার মুখ চুপসে যায়। বলে, জি আপু, বুঝছি। শোনো, আম্মা আমাকে পাঠালো। তোমাদের বাড়িতে গতকাল বরপক্ষের তেমন কেউ যায়নি, কারণ সবাইকে আতিথেয়তা করার অ্যাবিলিটি তোমাদের ছিল না। তো আগামীকাল দুপুরে তোমাদের বৌভাত অনুষ্ঠান। আব্বা সবাইকে ইনভাইট করছে। তালুকদার পরিবারের ব্যাপক পরিচিতি রয়েছে গ্রামে, তাই এই আয়োজন না করলেই নয় আমাদের। তুমি ভালো করে তৈরি হয়ে নিও। সবাই তোমাকে গিফট নিয়ে এসে দেখবে। শাড়ি পরতে পারো তো? না আপু। সাজতে পারো? না আপু। আদুরির মুখ হাঁ হয়ে যায়। তো পারোটা কি তুমি? কেবল সুন্দর হলেই চলবে? স্বামীর সংসার করতে আসছো, কিছু গুণ তো থাকা চাই। আজকাল আমি রেডি করে দেবো ক্ষণে তোমারে। হুম, উপহাস করে বলল আদুরি। চমকি ভাব দেখিয়ে কোমর দুলিয়ে চলে গেল। শিখার চোখ দুটো জলে ভরে যায়। সে ছোট মানুষ হতে পারে, তাই বলে কারো তুচ্ছ তাচ্ছিল্য কথার মানে সে অনুধাবন করতে পারবে না, এতটাও খকিত সে নয়। নুরিকে স্মরণ করে বলল, আম্মা, আমারে কই পাঠালেন আপনি? এটা তো দেখি কয়দিখানা আম্মা। সবাই নির্দয় আচরণ করে, অনাদর করে। আমি বাকি জন্ম কেমনে এখানে বাইসা থাকবো আম্মা? আমি না হয় চইলা আসবো আপনার কাছে। এরা সবাই মেলা অহংকারী। চোখের পানি ফেলতে ফেলতে শিখার নয়ন বুঝে আসে। সকালের অবসান ঘটিয়ে দ্বীপ্রহরের আগমন। গাছের শাখায় শাখায় এক ঝাঁক পাখিরা মুখরিত কলরব। শিখার ঘুম ভেঙে গেলে উঠে গেল শরীরের আড়মোড়া ভেঙে। অলসতা জেকে বসেছে শরীরে। একটু কাজ করতে পারলে ভালো লাগতো। শিখা ধীর পায়ে রুম থেকে বের হয়, সামনের দিকে এগিয়ে যায়। পেছন হতে চুলে টান পড়ে। ঘাড় ঘুরিয়ে দেখে সীমান্ত। তার মুঠোবন্দি হয়ে আছে শিখার চুলের গোছা। শিখা আড়ষ্ট হয়ে যায়, ভুকরুটি করে যায় তার দিকে। অমন করে কি দেখছো ললনা? বাজে কি করলাম? তোমার কেশের একটু সোদা গন্ধ শুকলাম, এই তো। শিখা দ্রুত পায়ে সামনে চলে যায়। বিষয়টা বলার মতো কাউকে পেল না। কাকে বলবে? ভালো করে কাউকে তো চেনেই না সে। পিছনের উঠানে গিয়া দাঁড়ায় শিখা। মতির মা তাকে ইশারা দিয়ে বলল, ওইটা তোমার শাশুড়ি, পা ধইরা কদমবুসি করো। শিখা সুফিয়া বিবির সামনে গিয়ে ঝুঁকে বসে, 2 পা ধরে বিনম্র সালাম দেয়। সুফিয়া বিবি পা সরিয়ে নেয়, অন্যদিকে চেয়ে মুখ গোঁজ করে থাকে। শিখা সরে যায়। সে বুঝতে পারল সুফিয়া তাকে পছন্দ করেনি। দুপুরের খাওয়া দাওয়া আয়োজন চলছে। ডাইনিং টেবিলে একে একে সব নিয়ে রাখছে ফুলবানু।
ও জোছনা। কাজের লোকেরা খাবে রান্নাঘরে পাতা বড় চৌকিতে বসে। শিখা রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। ভিতরে থাকা নারীদেরকে ডেকে জিজ্ঞাসা করলো নরম সুরে, আপনারা কে, আমার কি হইবেন? আমি তো কাউরেই চিনি না। এত তাড়া কিসের সেনার? কই চইলা যাইতেছ নাকি? আমি রানী, তালুকদার ঘরের বড় বউ। ও, বড় ভাবি, আসসালামু আলাইকুম। আমাকেও কোনো কাম দেন ভাবি, বইসা থাকতে তো মন চায় না। এখন করতে হইব না, কত করতে পারো দেখা যাবে। কাম ছাড়া তালুকদার ঘরে তোমার আর কি কাম? রুমে চইলা যাও, খাওন দিয়ে আইবনে। ফোড়ন কেটে বলল রানী। শিখা ধরতে পারল রানীর কণ্ঠে অহমিকা ঝরে পড়ছে। সে দুঃখ ভারাক্রান্ত মনে গোপনে বলে উঠল, ধনী হইলে বুঝি সবার গরিবের সঙ্গে এমন শক্ত আচরণ করে? কেমন মানুষেরা? কেউই তো আমার সঙ্গে ভালো করে কথা কয় না। রাজও কি আমার সঙ্গে নির্দয় আচরণ করবে? তাহলে যেন ওনার সঙ্গে কোনোদিন আমার দেখাই না হয়। শিখা বিদীর্ণ মুখে ঘরের ভিতর চলে যায়। সুফিয়া বিবির সালাম না নেওয়াতে শিখার সবচেয়ে বেশি খারাপ লাগলো। মা তাকে বলল সবাই তাকে পছন্দ করবে, কই কেউ তো তাকে পছন্দ করলো না। সে রুমে গিয়ে 2 পা উঠিয়ে বসে রইল বিছানার এক কোণে। ফুলবানু বড় একটি আধ পুরানো স্টিলের ট্রে নিয়ে রুমে গেল, খাটের উপরে রেখে দিল। তারপর বলল, নেন ভাবিজান, খাইয়া লন। আপনার নাম কি? ফুলবানু। সুন্দর নাম। আপনি কি সব সময় এদের ঘরে থাকেন? জি, সব সময় থাকি। স্বল্পভাষী ফুলবানু চলে গেল শান্ত ভঙ্গিতে। শিখা ঘাড় ঘুরিয়ে খাবারগুলো দেখল। সে মনে বড়ই আঘাত পেল। আসার সময় দেখল পুরো ডাইনিং টেবিল জুড়ে বাহারি পদের কত রকম খাবার, অথচ তাকে দিল মাত্র ডাল, শাক আর ছোট মাছের চচ্চড়ি। ডাল সে খায় না, শাক খেতে ইচ্ছেও করছে না। এক জীবন পার হয়েছে তার বাড়ির আনাচে কানাচে সব শাক লতা খেয়ে খেয়ে। লবণ দিয়ে সেদ্ধ করে কত শাক খেয়ে কত বেলা কাবার করলো। সে বুঝতে পারলো এরা তাকে খুব অবজ্ঞার চোখে দেখছে। তার পৈতৃক অবস্থা বিবেচনা করে তাকে খাওয়া দিচ্ছে এবং কথা বলছে। তবু শিখা ছোট মাছ ও ডাল দিয়ে ভাত খেয়ে উঠল। বুক ভেঙে একটা গভীর শ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে, কারণ ছোটবেলা থেকেই সে ভোজন প্রিয়। পাশাপাশি বাড়ির কিছু জোয়ান বুড়ো মহিলা এসে শিখাকে দেখে যায় রুমে উঁকি মেরে। শিখা মুখে সালাম দেয় তাদের। তারা সালামের উত্তর নিয়ে চলে যায়। মুখে কিছুই বলে না তারা। এর মধ্যে 2-4 জন মাশাআল্লাহ শব্দটা উচ্চারণ করেছে। দুপুরে ভাত খাবার পর একই চেয়ারে বসে সবাই চা খাচ্ছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে জয়নুলের ছোট ভাই খয়রুল তালুকদার বললেন, মিয়া ভাই, এবার শীতে কি আমরা উত্তরবঙ্গেই শীত বস্ত্র দান করবো? হ্যাঁ, ওই দিকেই দিমু। সেই দিকের লোকজনের বহুত কষ্ট হয় শীতে। এবার কি কি থাকবো? আগের গুলাই আইটেম না বাড়বো? নতুন বউয়ের সৌজন্যে 2-1 আইটেম বাড়বে। বিয়ার ঝামেলা সামাল দিই, তারপর সেটা নিয়ে আমরা বৈঠকে বসবো। সুপিয়া বিবি চনচনে সুরে বললেন, বেহুদা পয়সা ঢাইলা লাভ কি? মন্ত্রীর মাইয়া ঘরে তুলছেননি? ভাবি, তুমি থামো। বাইরের বিষয় তুমি নাক গলাও কেন? তোমার রাজত্ব অন্দরে, তুমি ঘর বাড়ি সামলাইবা। আপনার ভাই আমারে কিছু কইল না, আপনি কেন কন? হ্যাঁ? গলায় তেজ ঢেলে কথাগুলো বলল সুফিয়া। আমার ভাই কইলে আরো বেশি কইতো, বুঝলা? সুফিয়া মুখ থমথমে হয়ে যায়। ছেলেরা কিছু বলছে না। তাদের একমাত্র চাচা, বাবা আর ছোট ফুপু ছাড়া কেউই সুফিয়ার মুখের উপর কিছু বলার সাহস পায় না। সুফিয়া নিজের হাতের কর্তৃত্ব রেখে ছেলে মেয়েদের সেভাবেই বড় করে তুলেছে। প্রসঙ্গ থেকে বের হওয়ার জন্য চালাকি করে সুফিয়া সোজা ছেলের আসলাম তালুকদারকে বলল, বাবা, রাজের শ্বশুর বাড়ির কাউকে বলা উচিত না আমাদের? কালকে মেহমানদের কেউ যদি তাদের কারোর সঙ্গে পরিচিত হতে চায়? মেজ ছেলে খালেদ তালুকদার বললেন, আসলাম ঠিকই বলছে বাবা, আমাদের প্রেস্টিজিয়াস ইস্যু। তা না হলে অনেকেই মনে করবে তারা গরিব বলে আমরা উপেক্ষা করছি। তাহলে যেই মহান খেতাব কপালে জুটেছে শিখাকে বিয়ে করিয়ে এনে, সেটা চাপা পড়ে যাবে কালেই। জয়নুল একটু ভেবে পড়ল, ঠিক কইছিস। কে যাবে দাওয়াত দিতে তাদের? আমি আর মেজু ভাই বিকালে গিয়া বলে আসবো। কয়জন বলবো বাবা?
বলল আজলাম। আচ্ছা, তারা যতজন আইতে চায় আসবো, তবে যায় না আসিস, সেইভাবে খাওয়ার পরিমাণ বাড়াইতে হইব। জয়নুলের বড় ছেলে রাশেদ তালুকদার বলল, আব্বা, কালকের আয়োজন উপলক্ষে শেষখানায় কি থাকবে? দই না কোক? দই না ভাইয়া, সেকেলে লাগে। জর্দা, ফিরনি ও কোক থাকবে, বলল তার ছোট ছেলে নওশাদ তালুকদার রাজ। জয়নুল বলল, আমার আব্বাই যেটা বলছে সেটাই হইব। পাশের চেয়ার থেকে আদুরি বলল, ছোট ভাইয়ার মেনু আমার ভালো লাগছে, ফিরনি আর সেই টেস্ট লাগে, ইয়ামি ইয়ামি। খয়রুল তালুকদারের ছেলে জুবায়ের অধিকার সুলভ ভঙ্গিতে বলল, বিষয়টা এমন যে যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়শির ঘুম নেই। রাজের বউকে এখনো দেখেনি, অথচ তার জন্য কাল বাড়িতে চেয়ারম্যান সাহেবও আসবে। কি কপাল নিয়ে সে জন্মেছে ভাবা যায়। ডাইরেক্ট জমিদার ঘরের বধূ হয়ে গেল। যার বউ সেই তো এখনো দেখেনি জুবায়ের ভাই। কাল সবাই দেখবে, ছোট ভাই সহ আমাদের বিশিষ্টজনকে। ব্যঙ্গ করে হেসে বলল আদুরি। আদুরির দিকে গরম চোখে চাইল জয়নুল, তুষ্ট ভাষায় বলল, মায়ের স্বভাব বাদ দিয়া বাপের স্বভাব হইল না কেন তোর? হ্যাঁ? রাজ কিছু বলল না, গম্ভীর মুখে উঠে চলে গেল চা শেষ করে। আদুরির একমাত্র বোন বলে সবার প্রিয়, কেউ কিচ্ছু বলে না তাকে, তাই বড় ঠোঁটকাটা স্বভাবের হয়েছে সে। সন্ধ্যা থেকে তালুকদার বাড়িতে কাজের ধুম লেগেছে। ঘরে বাইরে কারোর ফুরসত নেই জিরানোর। ছোট বড় সবাই কাজে হাত লাগিয়েছে, কেউ বসে নেই একমাত্র সুফিয়া বিবি ছাড়া। শরীর খারাপের ছুতোয় নিজের কক্ষে শুয়ে আছে আরাম করে। বিষয়টা সবাই জানে, তবুও কেউ তাকে কিচ্ছু বলল না। আর ভেজাল করা যাবে না, থাকুক না নিজের মতো করে। একাধিক খাসি, রাজহাঁস, বড় বড় রুই, দেশি কই, গলদা, চিংড়ি সব মিলিয়ে এলাহি কাণ্ড। দাওয়াত পেয়েছে গ্রামের গণ্যমান্য অনেকেই। সারা বাড়িতে লাইটিং করা হয়েছে। সদরের বড় হাট থেকে নামকরা বাবুর্চি আনা হয়েছে 10 জন। তারা তাদের কাজে মনোযোগ দিল। শিখার রুমে বসে থাকতে ইচ্ছে করছে না। তাকে ঘিরে এত বড় ব্যাপার স্যাপার, এটা তার কাছে অবিশ্বাস্য, অকল্পনীয় মনে হচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো কল্পজগতে কিংবা রূপকথার রাজ্যে ঢুকে পড়েছে। এই বাড়ির কেউ এত বেশি ভালো, কেউ আবার এত বেশি মন্দ কেন? কারো হেরে গলার আওয়াজে শিখা সম্বিত ফিরে পায়। একজন মুরব্বী গোছের নারী ঢুকলো তার রুমে। সে সালাম দিল, কি গো জমিদারের বেটি, বৈশা বৈশা মাসি মারনি, হেসেলে আহো, কামে হাত লাগাও। কে আপনি? সালাম দিয়ে নিচু স্বরে জানতে চাইল শিখা। ওই দেখো, আমার বাড়ি, আমার মুল্লুক, আমার তাল্লুক, আমারে জিগায় আমি কে? আমি জাহানারা সুলতানা, তোমার একমাত্র ফুফু শাউরি। জি ফুফু, চিনলাম। অহো, লম্বা কইরা ঘোমটা দাও মাথায়, তোমারে কাইল দেখবো ঘরের সব পুরুষেরা। শিখা শাড়ির কুচিকে খানিক আলগা করে তুলে ধরে পায়ের গোড়ালি হতে। জাহানারা পায়ে পায়ে হেঁটে যায় রান্নাঘরের ভিতরে। আপন মনে বলে, এই বাড়ির কেউ কি নরম কইরা কথা কইতে পারে না? সবার গলায় এত তেজ কেন? শিখা একটি কাঠের পিঁড়ি নিয়ে বসে। তার সামনে এক ঝুড়ি পেঁয়াজ ঢেলে দেয় এক নারী। শিখা মুখ তুলে চাইল তার দিকে। সে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি ডলি, তালুকদার ঘরের সেজ বিবি, সিনা রাখো ভালো কইরা, পেঁয়াজ কাটো। দুপুরে তো খুব কাম করতে চাইলা, দেহি এমন কাজের মাইয়া তুমি, কতগুলা পেঁয়াজ কাটতে পারো দেখবো। আদরে মুচকি হাসলো ডলির দিকে চেয়ে। দেশি পেঁয়াজ কাটতে কাটতে শিখার চোখ জ্বলতে শুরু করলো। বিরামহীনভাবে দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো দুগাল বেয়ে। সে জীবনেও একসঙ্গে এত পেঁয়াজ কাটেনি। এখানে সে নতুন বউ, তাই সংকোচ মানাও করতে পারেনি। শিখা একবার অসহায়ের মতো করে সবার দিকে চাইলো, নজর বুলিয়ে। বুঝলো তার যা ও ননদ ইচ্ছে করেই তাকে নাকানি চোবানি খাওয়ার জন্যই এই কাজটা করেছে। কাটা শেষ করে শিখা উঠে যায়। রাতে ভাত খেয়ে শুয়ে পড়ে একাকাশ মন খারাপ নিয়ে। হেমন্তের মিঠে দুপুর, আকাশ ঝকঝকে রোদ উঠেছে। তালুকদার বাড়িতে মহোৎসব ও রাজভোজ চলছে ধাপে ধাপে। ধনী গরিবের জন্য শ্রেণীভেদে আলাদা প্যান্ডেল করা হয়েছে। শিখার বাবার বাড়ি থেকে মাত্র 20 জন এসেছে। ঘটক সেরুমিয়াও এসেছে। এর মধ্যে তার বড় বোন আলো ও তার স্বামী মতিনও রয়েছে। তারা শিখার কাছে গিয়ে বলল, বই, তোর রাজরানীর মতো লাগতাছে,
কত বড় ঘরে বিয়া হইল তোর। আলহামদুলিল্লাহ। তো শাওরি ননদ কই? পরিচয় হমু না? শিখা বোকা নয়, চালাকি করে তাদের বুঝ দিয়ে বলল, বুবু, দুলা ভাই আজ থাক, তোমরা চইলে যাও। এত মানুষের মধ্যে কে কই আছে খুঁজে পাবো না। পরে অন্যদিন আসলে পরিচিত হইতে পারবা। ও, সেটাও ঠিক কথা। ভালোভাবে থাকিস শিখা, আমরা গেলাম। বোনের মুখ দেখে শিখার অন্তরটা হু হু করে উঠল অজানা কোনো কারণে। তারা শেষ বিকেলে চলে গেল। যাওয়ার সময় তালুকদার তাদের দাঁড় করালো। বাবুর্চিদের বলে কিছু বড় ওয়ান টাইম বক্সে সব খাবার দিয়ে দিল শিখার মায়ের জন্য। আলো আপ্লুত হয়ে গেল। শিখার শ্বশুরবাড়ির লোক এত ভালো, কোনো বড়াই করে চলে না এরা। তালুকদারের নির্দেশে আদুরি শিখাকে পার্লার থেকে সাজিয়ে এনেছে। শিখার বসার জন্য ছোট্ট করে স্টেজ করা হয়েছে উঠানের এক পাশে। দামি ফোমের চেয়ারে শিখা উপবিষ্ট, পরনে ভারী দামি কাতান শাড়ি, গহনাও কম নয়। তার পিছনে বড় একটি স্ট্যান্ড ফ্যান অনবরত ঘুরে ঘুরে তাকে বাতাস দিয়ে যাচ্ছে, নয়তো ঘেমে সাজ নষ্ট হয়ে যেতে পারে। সবাই নানা উপহার সামগ্রী নিয়ে এসে শিখাকে দেখছে। সন্তুষ্টির চোখে সবাই বলা বলি করছে, তালুকদার সাহেব আসলেই একখান বড় মনের মানুষ। গরিব ঘরের মেয়ে বিয়া কইরাছে বইলা লুকোচুরি করে নাই, সবাই রেই জানাইছে ঢাক ঢোল পিটাইয়া। খাওয়ারও কমতি নাই। তার দানের হাতেরে আরো বরকত মহি কইরা দেউক মালিক। ধনে মানে তারে ভাসাইয়া দেখ। বউ তো নয় যেন বেহেস্তের হুড় পুরি। এবার ঘরের পুরুষেদের পালা। জয়নুল তালুকদার একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শিখাকে। তার ছোট ভাই, ছোট ভাইয়ের ছেলে জুপায়ের, নিজের 3 ছেলে, ভাগিনা সীমান্ত। রাজ দূরে আড়ালে দাঁড়িয়ে এই প্রথম শিখাকে দেখছে। বিবশ চোখে চেয়ে বিড়বিড়িয়ে বলল, বালিকা, তুমি রক্তিম গোলাপের কোমল পাপড়ে, তুমি ভোরের স্বচ্ছ শিশির কণা, তুমি স্নিগ্ধতা ও পবিত্রতায় সিক্ত করো আমায়। তুমি রাজের বউ, রাজবধূ। রাজ দাঁড়িয়ে রইল, দেখলো শিখা সবাইকে সালাম দিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো শিখার মুখ পানে চেয়ে রইল। মুরব্বীরা চলে গেল। জুবায়ের শিখাকে মাধুর্য মাখা কণ্ঠে বলল, আমি জুবায়ের, তোমার একমাত্র চাচাতো দেবর, মাত্র 2 দিনের বড়। রাজ আমার, তোমাকে আমাদের পরিবারে পেয়ে আমি উচ্ছ্বাসিত। সর্বদা তোমার কল্যাণ হোক বধূ। সীমন্ত শিখার গা ঘেঁষে দাঁড়ালো, শাড়ির এক প্রান্ত ধরে শিহরিত কণ্ঠে বলল, আমি আগেই পরিচিত পর্ব সেরে ফেলেছি, দেবর হিসাবে একটু আদর দিও আমাকে। মুহূর্তেই রাজ সরে গেল। খানিক পরেই সীমন্তকে চেনা এক ছেলে এসে বলল, রাজ ভাইয়া আপনার পেছনের বাগানে ডাকতেছে। সীমন্ত উড়ু উড়ু মনে গেল রাজের সামনে। রক্তচক্ষু নিয়ে রাজ দাঁড়িয়ে আছে। সীমন্তের কলার চেপে ধরল। একটু পর বাদশাহ এসে ঘরে খবর দিল, সবাই আসেন, রাজ ভাইয়া সীমন্ত ভাইরে লাথি ওষ্ঠা মারতেছে কেন জানি। এই খবর পৌঁছে গেল শিখার কানে। শিখা সজোরে কেঁপে উঠল, শুকনো ঢোক গিলে নিয়ে ভীরু কণ্ঠে বলল গোপনে, ও আল্লাহ, উনি তাইলে সবার চাইতে বিপজ্জনক। আমার কি হইব গো আল্লাহ, ওন ভুল হইলে আমারও কি মারব উনি? ওনার সঙ্গে আমার সহসা দেখা না হোক। খবর শুনতে পাওয়া সবাই হাতের কাজ ফেলে হুড়মুড় করে বাগানের দিকে ছুটে গেল। কৌতূহল দমাতে না পেরে বাদশাহ যেতে লাগলো তাদের সঙ্গে। আদুরে তাকে ধমকে উঠল, তুই আসছিস কেন? তোর কাজে মন দে। বাদশাহ তাদের গৃহ কর্মচারী, সে পা পিছিয়ে চলে এলো। সবাই গিয়ে দেখলো রাজ বীর দর্পে দাঁড়িয়ে আছে, সীমন্ত তার সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মুখশ্রী খ্যাপাটে। রাজ বিরক্ত হলো, বলল, সবাই কেন এলেন? সার্কাস হচ্ছে নাকি এখানে? তার 2 ভাবি ও মতির মা চলে গেল। কেবল আদুরি, সুফিয়া বিবি, জাহানারা রইল। ছেলেকে গিয়ে জড়িয়ে ধরলো জাহানারা, প্রায় কান্না জড়িত স্বরে বললেন, কি হয়েছে রাজ? তুই নাকি ওরে লাথি ওষ্ঠা মারতেছিস? কি ভুল করতেছে তোর ভাই? রাজ কিছু বলার আগে তার মা গিয়ে ভাগিনাকে ধরল। আদ্র কণ্ঠে রাজকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওরে ছোটবেলা থেকে আমি কত মহব্বত করি, এর জন্য তোর ফুপু আমারে সুফিয়া স দিয়া তার নাম রাখলো সীমান্ত। আজ এমন দিনে তুই আমার ভাগনার গায়ে হাত দিলি কেন? আপনার মহব্বতে সীমান্তকেই জিজ্ঞেস করেন কেন তার গায়ে হাত তুলছি। বাঁকা স্বরে বাক্যটি আওড়ে ভারী ভারী পা ফেলে চলে গেল রাজ। জাহানারা ছেলের গায়ে হাত বুলিয়ে পড়ল,
বেশি লাগছে বাপ? না আম্মা, লাগে নাই। সীমান্তকে জাহানারা ও সুফিয়া জড়িয়ে ধরল। কি হয়েছে সেটা কবি তো। সীমান্ত আক্রোশে ফেটে পড়েছে। গম গমে স্বরে বলল, বড় মামি, শুনবেন আপনার ছোট ছেলের কাণ্ড? হ্যাঁ, ক বাপ। সীমান্ত ভাইয়া বলল, এখানে নয়, ঘরে আয়, সবার সামনেই বলবো। সবাই বাড়ির অন্দরে চলে গেল। রান্নাঘরের উঠানে গিয়ে থামলো। সীমান্ত 3 মামাতো ভাইয়ের বউকে জড়ো করলো। পাশে দাঁড়িয়ে আছে সুপিয়া, তার মা জাহানারা, আদুরি। সীমান্ত মামাতো ভাইদের দিকে আঙুল তুলে বলল, ভাবি, আমি তোমাদের সঙ্গে ফাজলামো করি না? মা, মামি, মতির মা, খালা, ভাইদের সামনে কি দুষ্টুমি করি না? হ্যাঁ করস, তো হয়েছেটা কি? বলল রানী। কখনো খারাপ কিছু দেখছো আমার মাঝে? কই না তো, বলল সবাই। রাজ ভাই আমার কলার চেপে ধরে চড় মেরে শাসালো আমাকে। আমি নাকি তার বউয়ের সঙ্গে ইয়ার্কি করার চেষ্টা করছি। তুমি কি করছো সীমন্ত ভাইয়া? ছোট ভাইয়া এমনি তোমাকে চড় মারবে কেন? উনি নাকি দেখছে আমি তার বউয়ের চুলে হাত দিয়েছি, শাড়ির আঁচলে হাত দিয়েছি। ভাইয়া মিথ্যা বলেছে? তুমি শিকার চুলে আঁচলে হাত দাওনি? দিয়েছি, মজা করে। মহাভারত কি অশুদ্ধ হয়ে গিয়েছে নাকি? নিচু ঘরে সামান্য একটা পিচ্ছি মেয়ের জন্য আমি চর খেলাম? এর প্রতিশোধ আমি নেবই। সব ভাইকে জানিয়ে রাখলাম। এই আম্মা, আমি বাড়ি চলে গেলাম, থাকো তুমি তোমার বাপের বাড়ি। সীমন্ত তার মোটর বাইক চালিয়ে চুল উড়িয়ে চলে গেল। চেষ্টা করেও তাকে আটকানো গেল না। সবাই হতবিহ্বল হয়ে গেল সবটা শুনে। এত মামুলি বিষয়ের জন্য রাজা আপন ফুফাতো ভাইয়ের গায়ে হাত তুলতে পারলো? এটা কোনো কথা? গায়ে হাত দেয়ই না, হাত ধরে নাই, কিচ্ছু না। চুল আর শাড়িতে হাত লাগালো বলে এই কাহিনী? এ দেখি লঘু পাপে গুরুদণ্ড হইয়া গেল। জাহানারা রেগে আগুন, ঝাঁঝালো স্বরে বলল, ভাবি, এইটার বিচার আমি চাই। বিয়া বাড়ির খাউন রাইখা আমার ছেলে চইলা গেল, কেমনটা লাগে কন্ত? কি করবে ছোট মিয়ার বিচার? বলল রাজের বড় ভাবি রানী। আদুরি বলল, সেটাই। কে তাকে কি বলার সাহস রাখে? সুপিয়া বিবি ফুঁসে উঠেছে, উগ্র কণ্ঠে বলল, বুঝান, মন বেজার কইরেন না। আমি এর একটা বিহিত কর্মই, কিন্তু ভাবতেছি অন্য কথা। কি আম্মা? উৎসুক হয়ে বলল আদুরি। পরে কইতেছি, আজকাল ঝামেলা মিটুক আজ্ঞা। আমার মাথা চক্কর মারতেছে। ফুল বানুরের ক আমার লাল চিনি দিয়া 1 গ্লাস কাগজে লেবুর শরবত বানাই দিতে। ফুল বানু হাতের কাজ রেখে উঠে যায়। গাছ থেকে তাজা একটা কাগজে লেবু ছিঁড়ে নেয়। ঠান্ডা পানি দিয়ে ঝটপট শরবত বানিয়ে সুফিয়াকে দেয়। সুফিয়া জল চৌকিটা টেনে আতা ফল গাছের ছায়ায় বসলো। আস্তে আস্তে লেবুর শরবত খেতে লাগলো অসহিষ্ণু মেজাজে। বিকেল ফুরিয়ে আসছে। বাইরে অতিথিরা সবাই চলে গিয়েছে। সবাই বাড়ির কাজ গোছানোয় হাত লাগালো। জয়নুল আদুরিকে আদেশ দিয়ে বলল, আম্মা, বধূরে ঘরে নিয়ে যাও, স্টেজে আর বসে থাকনের কাজ নাই। আব্বা, উপহারগুলো কার রুমে রাখবো? মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়েও পারল না জয়নুল তালুকদার। সুফিয়া বিবি পা বাড়ালেন বড় উঠানে, থমথমে গলায় বলল, হেই মাইয়া, তোর বাপে কি জানে এইসবের? ঘর অন্দরের রাজত্ব আমার, আমি রাজবিবি। উপহার সামগ্রী সব আমার রুমে নিয়ে রাখ। আর হ্যার হাতের মুঠি খুইলা দেখ কত টাকা পাইতেছে। সোনা পাতি কিছু পাইছে নি? জয়নুল তালুকদারের মলিন মুখে চলে গেল অন্য কাজের দিকে। সুফিয়া বিবি তেতে আছে, ঘাটানো যাবে না এখন, সময় হোক। সুফিয়া নিজের রুমে গিয়ে শাহী স্টাইলে বসলো পানের বাটা নিয়ে। জাহানারা উঠানে এসে বলল, উপহারের লিস্ট কার কাছে? তাইলে বুঝা যাইব কে কি দিল। ঠিক কইছেন ফুপুজান, চাইলেই তো সরাতে পারবো না সে, নয়তো ছোট লোকের ছোট নজর থাকেই তো। তিরস্কার করে বলল রাজের মেজ ভাবি সুমনা। শিখা চকিতে চাইল তার মুখ পানে। স্টেজে বসা থেকে সে সবার কথাই শুনতে পেল। সুমনা গজগজ করে বলে উঠল, অমন চাইয়া কাম নাই সখী, আমার পদ অনেক ভারী। 2 সন্তানের মা আমি, 1 ছেলে 1 মেয়ে, 2টাই দিছে আল্লাহ আমারে। রাজের বড় ভাই রাশেদ নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল। সবার কথা তার কর্ণগোচর হলো। সে জানালার ফাঁকে মুখ রেখে বলল,
বাড়িতে নতুন বউ আসার সঙ্গে সঙ্গে সবার কদর্য রূপ প্রকাশ হইতেছে মনে হয়। আপনার মনে হয় বেশি ভালো মানুষ ভাইজান? এই ভিতরে কি ঘটছে জানেন কিছু? জানি না, আরাম করেন, পরে শুনবেন। রাশেদ ঘুমিয়ে পড়ল ছোট ভাইয়ের বউয়ের কথায় পাত্তা না দিয়ে। আদুরির জলি জোছনা মিলে সব উপহার সামগ্রী সুফিয়ার রুমে পালঙ্কের উপরে রাখলো। আদুরি শিখার হাত খুলে টাকা ও সোনার আংটিগুলো নিয়ে নিল। তাতে শিখা কিছুই মনে করেনি। আদুরি শিখাকে নির্দেশ দিল ঘরে চলে আসতে। শুরু থেকেই সবাই রুক্ষ আচরণ করছে শিখার সঙ্গে, এখন সেটা দ্বিগুণ হয়ে গিয়েছে। সীমন্ত তার জন্য চর খেলো বলে। শিখা সাবধানে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ভারী শাড়ির জন্য ইজি ভাবে পাও ফেলতে পারছে না বেচারি। পেটিকোট সহ শাড়ির কুচি পায়ের ভাঁজে আটকে সে উপর হয়ে পড়ে গেল। আম্মাকে বলেই ভয়ে যন্ত্রণায় কুকিয়ে উঠল। জোছনা দৌড়ে এসে তাকে ধরে ওঠালো। মতির মা ফুলবানু এগিয়ে এলো, শিখাকে তার থাকার রুমে নিয়ে গেল। তারা ধরাধরি করে। শিখার পায়ের গোড়ালি ধীরে ধীরে ফুলে যাচ্ছে। শিখার পায়ের পাতাকে বরফে পানিতে চুবিয়ে রাখা হলো। তার মা নিজের অভিজ্ঞতার ঘরোয়া টোটকা প্রয়োগ করলো শিখার পায়ে। হলুদ ফিটকারি মিক্স করে পুরানো কাপড় দিয়ে পা বেঁধে রাখলো। শিখা বসে আছে চুপটি করে। মা নুরিকে তার ভীষণ মনে পড়ছে। কিছুক্ষণের ভিতরেই উঠানে শিখার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার বিষয়টা চাউর হয়ে গেল। সবাই আফসোসের বদলে ঠাট্টা শুরু করলো। এই দেখি পুরাই আনারি, কাঁচা বাস, হাঁটতেও পারে না, কেবল চামড়া সাদা হইলেই হয়। বিলাই কুত্তারও তো চামড়া সাদা, কুত্তা ঘেউ ঘেউ আর বিলাও ম্যাও ম্যাও ছাড়া আর কি করতে পারে। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে জয়নুল তালুকদার ফার্মেসিতে বলে শিখার পায়ের ব্যথার ট্যাবলেট এনে দিল। তিনি শিখাকে দেখে মাথায় হাত বুলিয়ে দিলেন আশীর্বাদের সঙ্গে। সবাই হুড়মুড় করে সুফিয়া বিবির রুমে একত্রিত হলো। তার 3 ছেলের বউ, ননদ জাহানারা, ছোট যা আমেনা বেগমও, তার মা হাজিরা খাতুনও উপস্থিত হয়েছেন। লিস্ট দেখে দেখে উপহারগুলো বাছাই করলো সবাই। সুফিয়া বিবি নিজের মর্জি মতো সবাইকে যা দেওয়ার দিল। ছোট যাকেও সুন্দর দেখে একখান শাড়ি দিল। নে ধর, পরিস, পছন্দ হয়েছে তোর? পছন্দ হয়েছে ভাবি, নরম হেসে বলল খায়রুল তালুকদারের স্ত্রী আমেনা বেগম। আর একটা জুতসই শাড়ি সুফিয়া বিবি জুবাইরের নানের দিকে একাইয়া দিল। কইল, ঢলা বেডি নেন, এইটা আপনার মানাইব, আপনার বিয়া দেওন যাইব। আদুরি হেসে বলল, নানুরে জুবাইর ভাইয়া ও সীমান্ত ভাইয়া লগে বিয়া দেব। শাদি মুবারক বাদ। আমার 4 ভাই তো বিয়ে করে ফেললো, নাকি বলো হারিসা খাতুন? হারিসা খাতুন কিছু বলল না। ঘোলাটে শান্ত চোখে আদুরির দিকে মুখ তুলে চাইল। সুফিয়া বিবি টাকাগুলো নিজের আঁচলের কোনায় বেঁধে নিল। আংটি 7টা। জাহানারা 3 বউ মেয়ে ও নিজের ভাগ করে নিল। বাকি একটা আংটি শিখার জন্য রেখে দিল। তাও না পারতে, নয়তো সবার কথা সম্মুখীন হতে হবে যে। রাতে খাওয়ার পরে ট্যাবলেট খেয়ে শিখা ঘুমিয়ে পড়ল। ক্লান্তিতে ভারী ঘুম নেমে এলো তার আঁখি কোণে। গভীর নির্জন নিশুতি রাত। একজন আগন্তুক শিখার রুমে প্রবেশ করলো খুব সন্তর্পণে। শিখার পায়ের নিকট হাঁটু গেড়ে বসলো। ধপধপে সরু পায়ের গোড়ালির অংশটা উদাম করে নিল। একটা মলম হাতে কিছুটা নিজের আঙুলের ডগায় তুলে নিল, লাগিয়ে দিল যত্ন করে। শিখা বেঘোরে ঘুমাচ্ছে অচেতন হয়ে। ঘুমন্ত শিখার মুখখানা তাকে নেশাতুর করে তুলেছে। ভীষণ ইচ্ছে করছে তার মায়াবী বদনখানিতে নিজের হাতের উষ্ণ পরশ বুলিয়ে দিতে, কিন্তু সে চাইলেও এর বেশি ছুঁতে পারবে না শিখাকে। নিষেধ আছে, কঠিন নিষেধ। আগন্তুক মলমটি রেখে চলে যায়। কাক টাকা ভরে শিখার ঘুম ভেঙে যায়। মলমটি তার চোখে পড়ল। সে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো। পায়ে হাত দিয়ে ব্যথা অনুভব করতে গেলেই দেখলো মলম শুকিয়ে পায়ে হাত দিয়ে ব্যথা অনুভব করতে গেলেই দেখলো মলম শুকিয়ে লেগে আছে পায়ে। শিখা বিস্মিত হলো। কে আনলো মলম? কে তার পায়ে লাগিয়ে দিল মলম? এই বাড়িতে তাকে ভালোবাসার আদেও কি কেউ আছে? জ্যোৎস্নার ঘর ঝাড়ু দিতে এলে সে মলমটি দেখিয়ে তাকে বলল, এই মলম কে আনলো জানেন? আমার পায়ে কে লাগিয়ে দিল? ও মা, কোন কি, কে করলো এই কাম? গায়েবী কাণ্ড মনে হইতাছে। জ্যোৎস্না ঝাড়ু রেখে মলমটি নিয়ে বের হইয়া গেল।
সবাইকে জানালো। শুনে তালুকদারের সেজো ছেলের বউ ডলি বলল, আমি জানি কে মলম কিনে আনলো, কে তার পায়ে লাগিয়ে দিল। অন্যরা তার দিকে তাকিয়ে রইল বিভ্রান্তি চোখে।